নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক হাসান। আপনাকে স্বাগত জানাই, আপনাকে দেখে ভালো লাগছে। এখন আমি যে প্রশ্নটা জনাব হাসনাত আব্দুল্লাহকে করব, সেই প্রশ্নটার ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাইবো, কিন্তু আমরা একটু হাসনাত আব্দুল্লাহকে আগে শুনতে চাই। জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানে না অন্তর্বর্তী সরকার। ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে, কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন। যিনি অবিসংবাদিত নেতা ৭১-এ ছিলেন, তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায়? নাকি সেই রিসেট বাটন, যেটা কথা আমরা অনেক শুনেছি, আপনারা আসলেই চেপেছিলেন? জনাব হাসনাত আব্দুল্লাহ, দেখেন, এই যে আমাদের বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল। আমরা যদি দেখি বিগত 15-16 বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল, পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের ক্রিটিসিজম, অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে, এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। যেমন দেখেন, গত 16 বছরে 15 বছরে আপনি এই যে খালিদ মহিউদ্দিন ভাই, আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে, ক্রিটিসিজম লেখা হয়েছে? আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন, তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা চেতে হয়েছিল, এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে 7ই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে, যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল। এখন দেখেন, 7ই মার্চের বক্তব্য নিয়ে, 7ই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, এই বক্তব্য, এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল, কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল, ক্লোজড করে ফেলা হয়েছিল, যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না, সমালোচনা করতে পারে না, তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না। ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয়, মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইম্পোজ করা হয়, যেটা 5ই অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর মৃত্যু, ওই যে আমরা দেখেছি মুজিবের মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে, মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে, সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায়। আপনি কোন জাতিকে আপনার অনুমতি নেই, আমি আসলে দুটি বিষয় আপনি কথা বলতে চান। আপনি বলেছেন যে বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল, আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেকভাবে এটি বলেছেন, আমিও নিজে এটি বলতে চাই। তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয়, তাহলে কি তার এন্টিথিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে, যে তার একক যে মানে অবস্থানটা, তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন? মানে ওয়ানলি বিকজ তাকে নিয়ে ব্যবসা করেছিল আওয়ামী লীগ, এখন আপনি তাকে কার্টুন করতে চান? এখন আপনি তার মূর্তি ভাঙার কথা বলেছেন, থিসিসের কথা বলেছেন। আওয়ামী লীগ কিন্তু এন্টিথিসিসের যে রাস্তাটা, সেটা বন্ধ করে দিয়েছিল। থিসিস যেখানে থাকবে সেখানে এন্টিথিসিস থাকবে, সেটা থেকে সিনথিসিস আসবে। কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করেছিল, শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যেই ক্যারেক্টারগুলো রেখেছিল তাদেরকে ওয়েপ আউট করে ফেলেছে। তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই, সৈয়দ নজরুলের কথা কখনো বলা হয় নাই। অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, কিন্তু আমরা দেখি আমি আপনাকে একটু অনুরোধ করতে পারি যে আপনার তো অনেকগুলি ভার্সন, আপনি এখন কোন ভার্সনে আসেন আমি ঠিক জানি না, কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি যে আপনি বলছেন যে তাজউদ্দিন আহমেদ কোশিয়ার করা ছিল, তাজউদ্দিন আহমেদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনো ভাবে ছিলেন সবসময়। সৈয়দ আশরাফুল ইসলামের কথা, সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে, তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে, দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল। এবং আপনি থিসিস, এন্টিথিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন। আপনি নিশ্চয়ই এটিও জানেন ৭৫ থেকে ৯৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল। আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা? দেখেন, ঠিক একইভাবে যেমন ৭৫ থেকে ৯৬ পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের, যেটাকে তথাকথিত, যেটাকে আমরা বলি যে হবে, মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন ক্ষুণ্ণ করা হবে, এমন ধরনের বক্তব্য দেওয়া যাবে না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল। সেই আইন পাল্টান, আওয়ামী লীগকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এখন ইতিহাস কিন্তু ম্যাথস না, ইতিহাস কোনো এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে, এবং এটাকে আমরা কোনো ধরনের ম্যাথসের মতো কনক্লুশনে যেহেতু আসতে পারি না, বা এটার কোনো ধরনের সলিউশন নাই, সেটা সবার পলিটিক্যাল হিস্সা, সেটার হিস্টোরিক্যাল হিস্সা সবাইকে ইকুয়ালি দিতে হয়, যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে। এবং আমরা মনে করি আপনারা কি সেই রাস্তাটা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে? আচ্ছা, আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন?
দুটি? না, আমরা কোনো বন্ধ রাস্তা করছি না। এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটাকে পারিবারিক একটা টেন্ডার হিসাবে চালানো হয়েছে, পারিবারিক টেন্ডার, শেখ রাসেলের নামে জন্মদিন, এই যে পারিবারিক টেন্ডার চালানো হয়েছে, ফজিলুদ্দিন নেসার নামে জন্মদিন, এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল। আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি, অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিস্সা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে। আমরা সেই চর্চাটাকে আমরা করতে, মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো 4-5 জনের সমান হিস্সাই পাওয়া উচিত, মানে ইকুয়াল সবার, মানে এভরিওয়ান ইনভলভড ইন দা লিবারেশন ওয়্যার ইকুয়াল। মানে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল আর কাকে কাকে 1971 সালে বাস্তবতা বঙ্গবন্ধুর ইকুয়াল আর কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত? দেখেন, এখন বঙ্গবন্ধুকে তো আপনি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে পারেন না, আমি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে চাই না। না আব্দুল্লাহ, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে চাই না। আমি শুধু জানতে চাই যে 1971 সালে পাটাতনে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল পজিশনে কাকে কাকে রাখতে পারবেন। ডক্টর জাহেদ একটু উসখুস করছেন, আমরা ডক্টর রহমানকে শুনবো, কারণ উনি সবচেয়ে মানে মোক্ষম যুক্তিগুলি নিশ্চয়ই নিজের মনে আলোচনা করেন। আপনার কাছে একটু শুনতে চাই যে 71 পাটাতনে দাঁড়িয়ে আপনি কাকে কাকে আপনি ইকুয়াল মনে করেন? ইকুয়াল এখানে দেখেন, ব্যাকস্টেজে যাদেরকে আওয়ামী লীগ ফেলে দিয়েছিল, অর্থাৎ কাল্ট ফিগার, শেখ মুজিবকে যেভাবে কাল্ট ফিগার বানানো হয়েছিল, অন্যান্য আশেপাশের ফিগারগুলোকে একদম উইপ আউট করে আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিতে প্রপার ভাবে চর্চিত হোক, সবাইকে নিয়ে আলোচনা করা হোক, সবার যেই রাজনৈতিক হিস্সা, ঐতিহাসিক হিস্সা তাকে সেভাবে বুঝিয়ে দেওয়া হোক। আমরা তাজউদ্দিন আহমেদের কথা আমরা বলতে পারি, সৈয়দ নজরুলের কথা আমরা বলতে পারি, আমরা ভাসানীকে নিয়েও কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই। আমরা যদি দেখেন গত 16 বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি, বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা নাকি একটা সওয়াবের সমপর্যায় পর্যন্ত হয়েছে। ইন্ডিভিজুয়াল একটা কোনো কারণে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন, এখন আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়ার মতো আমরা কেউই না, আমরা কিন্তু এই অথরিটি আমরা হোল্ড করিই না। যেমন গতকাল যখন আমরা হাইকোর্টে গিয়েছি, এই কাজটাকে আমাদের ছিল, এই কাজটা কিন্তু আমাদের ছিল না, কিন্তু আমাদেরকে করতে হয়েছে টু সার্ভ ন্যাশনাল ইন্টারেস্ট। হাসান, আমি একটু এই প্রশ্নটা আপনাকে করতেই চাই। এটা আমার পরের প্রশ্ন ছিল যে আপনি ভালো উপর করেছেন যে আপনি হাইকোর্টের প্রসঙ্গটা তুলেছেন, যে আপনারা বিক্ষোভ করে আগের প্রধান বিচারপতিকে অপসারণ করেছেন, এবং আপনারা কি জানি বলেছেন যে ফুল কোর্ট রেফারেন্সে তাকে এই করা যাইতে পারে, কিন্তু ফুল কোর্ট রেফারেন্স জিনিসটাই আসলে সেইটা না। এখন আরো বিচারকদের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ, আপনাদের অনুগত লোকজনের দিয়ে কি আপনারা কোর্ট সাজাতে চান, নাকি মাইনাস আওয়ামী লীগ প্লাস বিএনপি জামাত করতে চায়? লেয়ারে চলে গেছে আলোচনাটা, দুইটা লেয়ারে চলে গিয়েছে। আমি একটু পিছনে আপনার যে মানে প্রশ্নটা একটা মিসকনসেপশন না হয় পাবলিক পারসেপশনে থেকে যাবে, আমি স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে যে কাউকে আন্দোলনে বাধা দেওয়া, সেটা রাইট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেই, বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই। কিন্তু আমরা যেহেতু সবাই চাচ্ছি এই গভর্নমেন্টটা ফেল না করুক, এই গভর্নমেন্টের পর্যাপ্ত সময় দিতে হবে। গত 16 বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দিই, একটা নির্দিষ্ট একটা যৌক্তিক সময় পর্যন্ত। দেন হচ্ছে আমরা যে আমরা দেখেছি ভাই, আপনি টিএসসি তে আসেন, ডিভোর্সের ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে, ডিভোর্সের ইস্যু, চাকরি জাতীয়করণ করা, তারপর হচ্ছে গ্রেডেশনের জন্য কেউ 9 গ্রেডে রয়েছে তাকে 8 গ্রেডে নিয়ে যাইতে হবে, 11 গ্রেডেটা 10 গ্রেডে নিয়ে যাইতে হবে। প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু আসে, এটা হচ্ছে একটা বিষয়। সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না, অর্থাৎ গভর্নমেন্টকে যৌক্তিক সময় আমরা গভর্নমেন্টের সমালোচনা করি। আমরা গভর্নমেন্টকে যখনই দেখছি যে হচ্ছে প্রপারলি পাবলিক যে পারপাস রয়েছে, আমরা যেই স্বপ্ন নিয়ে হচ্ছে এই গভর্নমেন্ট এসেছিল সেটা যখন হচ্ছে না, আমরাও কিন্তু গভর্নমেন্টকে কিন্তু ব্যাপারটা এমন না যে ছাত্রলীগের মতো আমরা গভর্নমেন্টকে সবকিছুতে ব্লাইন্ডলি আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। যেটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্য দিয়ে প্রপার ওয়ে ফাইন্ড আউট করা, সেটাই হচ্ছে আমাদের একটা কাজ। এবার আমি কি দ্বিতীয় প্রশ্নটায় যাব নাকি তৃতীয় প্রশ্নটা আবার আপনি আমাকে পূর্ণাঙ্গভাবে? আমার মনে হয় আপনি আপনার জায়গা থেকে পরিষ্কার করেছেন বিষয়টা। আপনি হাইকোর্টের এটাতে আপনি বলেন যে আপনারা হাইকোর্টে যাইতেছেন, আপনারা প্রধান বিচারপতিকে অপসারণ করেছেন, তারপরে এখন দাবি তুলছেন অনেক বিচারকের অপসারণ করার থেকে। সেই ক্ষেত্রে কি আপনারা মাইনাস আওয়ামী লীগ করে জামাত বিএনপি প্লাস করতে চান, নিজেদের লোককে ক্ষমতায় বসাতে চান? আপনারা একটা লিস্ট কি দিয়েছেন যে এই লোককে আপনারা বিচারকে চান? আপনাদের সাথে কি আলোচনা করে নিয়োগ দেওয়া হচ্ছে যে এই লোককে নিয়োগ দিতে হইলে কি আপনারা বলবেন যে না উনি আওয়ামী লীগ করে সেজন্য দেওয়া যাবে না? ব্যাপারগুলি কি এরকম, মানে আপনারা আর কি? ওকে খালেদ ভাই, আমি এই জায়গাটা একটা স্পষ্ট করি। প্রথমত, এই যে আমাদের ক্ষোভটা ছিল, এই দায়িত্বটা কার ছিল? এই দায়িত্বটা ছিল যেহেতু গভর্নমেন্টটা 2 মাসের বেশি ফর্ম হয়েছে, এই গভর্নমেন্টেরই কাজ ছিল যে এই 16 বছরে এই সরকারটাকে, এই একটা অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। এখন দেখেন,
এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল ওই যেটা আইন মন্ত্রণালয়ের, তারা যেহেতু করেনি, পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গণে আবার খুনি হাসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল দেওয়া হচ্ছে। এখন যেখানে এত আমাদের আব্দুল্লাহ, ১,৫০০-এরও বেশি আব্দুল্লাহ, শহীদ হয়েছে, আপনি কি আহতরও আপনার এখন ফর্মুলাতেই পর্যন্ত বলি, হয়েছে। আপনি কি এই সরকারকে যথেষ্ট সময় দিলেন? আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গণে খোদ মানে গুরুত্বপূর্ণ জায়গায় একটি লিস্ট ঘুরে বেড়াচ্ছে যে এই ২৬ জন বিচারককে আসলে অপসারণ করা হবে বা তাদেরকে চায়ের দাওয়াত দেওয়া হবে, তাদেরকে ছুটিতে পাঠানো হবে। এই লিস্টটা কি আপনারা দিয়েছেন? আপনারা দিচ্ছেন? পয়েন্টটাকে আমি অ্যাড্রেস করব। আমি অন্ততপক্ষে ৫ জন উচ্চ আদালতের বিচারকের কথা জানি, তাদেরকে এই অপসারণ লিস্টে রাখা হয়েছে কারণ তারা আপনাদের এগেইনস্টে রায় দিয়েছেন বা কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে, সেই লিস্টটাকে আপনারা দিয়েছেন। ওকে, ঠিক আছে, একদম এক কথায় উত্তর, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেই না এবং দিবও না। কেন দিব না? কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাজ। এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে ২০ জনকে পদত্যাগ করেন, ২৫ জনকে পদত্যাগ করেন, মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স। তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত ১৬ বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ জাস্টিস নিশ্চিত করেছে তাদেরকে সেখানে হচ্ছে অপসারণ করতে হবে। এখন আমরা দেখেছি যে ৫ আগস্টের পরেও কিন্তু জুডিশিয়ারি পরিকল্পনা ছিল। এখন আপনি আমাকে